সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বেশিরভাগ সময় যে অধ্যায় নিয়ে বেশি কনফিউশন পড়ে যাও, আজকে সে অধ্যায়টি কনফিউশন দূর করার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমি মূল টপিকসে চলে যাচ্ছি। লক্ষ্য করো, ধরো তোমার উদ্দীপকের মধ্যে আছে বর্তমান মূল্য অথবা ভবিষ্যৎ মূল্য। এখন তোমরা প্রশ্নের মধ্যে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য, কেমনি বুঝবা? একটা টেকনিক আছে। ধরো আমি এখানে একটি কথা লিখে দেখাচ্ছি, 5 বছর পর পর এই কথাটা লিখে থাকবে। কয় বছর পর? 5 বছর পর লিখে থাকতে পারে, 4 বছর পর, 3 বছর পর, মানে বছর যে কোনো একটা লিখে থাকতে পারে। যদি 5 বছর পরে গিয়ে যদি কোনো টাকা যদি আশা করে, ধরো 5 বছর পর 5 লাখ টাকা পাওয়ার আশায়, মানে 5 বছর পরে গিয়ে, তো তোমরা এটাকে ধরে নিবা এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর যদি কোনো টাকা যদি 5 বছরের জন্য 3 বছরের জন্য জমা রাখতে চাইলে সেটা হচ্ছে বর্তমান মূল্য। ঠিক আছে? এখন যদি প্রশ্নতে তোমার ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে, এখন ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে তোমার হচ্ছে খ ক ছোট প্রশ্ন আসবে, গ আর গতে তোমরা কিভাবে গাণিতিক টার্ম বের করবা, অর্থাৎ ম্যাথগুলো কিভাবে বের করবা সেটা দেখিয়ে দিচ্ছি সূত্র প্রয়োগের মাধ্যমে। এই সূত্র দুটি, ঠিক আছে? এখন সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ধরো তোমার আছে ভবিষ্যৎ মূল্য উদ্দীপকের মধ্যে। এখন তুমি কোন সূত্রটা প্রয়োগ করবা, কেমনি বুঝবা? এখন এখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র আছে কয়টি? দুইটি। এখন আমি কি এই সূত্রটা লিখবো 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা লিখবা? এখন 1 নাম্বারটা কখন হবে, এরপর 2 নাম্বারটা কখন হবে সেটি দেখিয়ে দিবা। এখন খেয়াল করো, এখন উদ্দীপকের মধ্যে যখন দুটি ব্যাংকের কত উল্লেখ থাকবে, ঠিক আছে? ধরো তোমার ইসলামী ব্যাংকটা বলছে, ইসলামী ব্যাংকে বলছে মাসিক চক্রবৃদ্ধিতে। কি বলছি? যদি কোনো মাসিক চক্রবৃদ্ধি থাকে, অথবা লিখে থাকতে পারে অর্ধবার্ষিক, অথবা লিখে থাকতে পারে ত্রৈমাসিক, অথবা লিখে থাকতে পারে মাসিক, তোমার পাক্ষিক, সাপ্তাহিক, দৈনিক। এইখান থেকে যদি যে কোনো একটা কথা যদি তোমার লিখে থাকে চক্রবৃদ্ধির এখানে, অর্থাৎ ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, অথবা মাসিক চক্রবৃদ্ধিতে, অর্ধবার্ষিক, ষান্মাসিক, সাপ্তাহিক, পাক্ষিক, দৈনিক, এখান থেকে যে কোনো একটা ভাবে যদি তোমার সুদটা দেয় যে কোনো একটা ব্যাংকে, মনে রাখতে হবে সেই ব্যাংকের মধ্যে চক্রবৃদ্ধির সংখ্যা আছে। ঠিক আছে? এখন আমি এখানে লিখেছি মাসিক চক্রবৃদ্ধিতে, তার মানে ইসলামী ব্যাংকের মধ্যে চক্রবৃদ্ধির সংখ্যা আছে। এখন 2 নম্বরটা লিখেছি গ্রামীণ ব্যাংক বার্ষিক চক্রবৃদ্ধিতে। আমি এখানে বার্ষিক কোনো চক্রবৃদ্ধির সংখ্যা দিয়েছি? যদি না দিলে মনে রাখতে হবে সেই ব্যাংকের মধ্যে কোনো চক্রবৃদ্ধির সংখ্যা নাই। ঠিক আছে? এখন সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তোমার উদ্দীপকের মধ্যে যদি ভবিষ্যৎ মূল্য লেখা থাকে, ঠিক আছে, তো ভবিষ্যৎ মূল্য লেখা থাকলে এখন তোমাকে বের করতে হবে গ আর ঘতে তোমার বর্তমান মূল্য। উদ্দীপকে যদি লেখা থাকে ভবিষ্যৎ মূল্য, বের করতে হবে বর্তমান মূল্য। অর্থাৎ যে ব্যাংকের মধ্যে চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া থাকবে তখন তুমি দেখা যাচ্ছে যে ওই অঙ্কের মধ্যে তুমি বর্তমান মূল্য বের করতে হচ্ছে। তখন সূত্র লিখবে কোনটা? এই 3 নাম্বার সূত্রটি। যদি বর্তমান মূল্য বের করি, বর্তমান মূল্য বের করতে চাইলে এখন ওই ব্যাংকের মধ্যে যদি কোনো চক্রবৃদ্ধি সংখ্যা লেখা থাকে, তো বর্তমান মূল্য বের করার সূত্রটা এই সূত্রটা প্রয়োগ করে তোমাকে অঙ্কটা বের করতে হবে। ঠিক আছে? এরপরে তোমার ঘ নাম্বারে যেহেতু তুমি এখানে গতে যেহেতু তুমি বর্তমান মূল্য বের করবা, এরপরটা তো বর্তমান মূল্য বের করতে হবে। এখন এরপরে ধরো তোমার কোনো চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া নাই, অর্থাৎ লেখা না থাকলে তখন তুমি বর্তমান মূল্য বের করবা এই সূত্রটা দিয়ে। ঠিক আছে? এইটা এই তো পিবি সমান এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা দিয়ে। বুঝতে পেরেছো? এরপরে আরেকটা কথা তোমরা মনে রাখবা, তোমার উদ্দীপকের মধ্যে যদি বর্তমান মূল্য, তো কথা তো আমি বলেছি, ঠিক আছে, ধরো তোমার বর্তমান মূল্য ধরো, তখন তোমাকে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে? যদি উদ্দীপকের মধ্যে লেখা থাকে বর্তমান মূল্য, তখন গ আর গতে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। তোমার তার বিপরীত হিসাব সূত্র দিয়ে কিভাবে করবা? তো তুমি যদি ভবিষ্যৎ মূল্য বের করতে চাও,
এখন ভবিষ্যৎ মূল্য সূত্র আমি দিয়েছি দুইটা। এখন তুমি এটা কখন লিখবা, যে ব্যাংকের মধ্যে মানে এখান থেকে যে কোনো একটা কথা যদি তোমার লিখে থাকে, মানে এইভাবে যদি তোমার হচ্ছে সুদ দেয়, মনে রাখতে হবে সে ব্যাংকের মধ্যে এম এর মান আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা আছে। এখন উদ্দীপকের মধ্যে যদি তোমার বর্তমান মূল্য লিখে থাকে, আমাকে যেহেতু বের করতে হবে ভবিষ্যৎ মূল্য, সেজন্য হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া থাকলে এই সূত্রটা দিয়ে বের করবা, 1 নম্বর সূত্র দিয়ে, ঠিক আছে। এফ বি সমান পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম, এটা দিয়ে। আর যদি অন্য একটা ব্যাংকের মধ্যে যদি কোনো চক্রবৃদ্ধি সংখ্যা লেখা না থাকলে, অর্থাৎ এখান থেকে একটা কথা উল্লেখ না থাকলে, মনে রাখতে হবে সেই ব্যাংকের মধ্যে কোনো চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া নাই। তো না থাকলে তুমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সময় সূত্র কোনটা লিখবা? 2 নম্বরটা, ঠিক আছে। অর্থাৎ এফ বি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখন তোমরা ঠিক আছে সব পারো, এখন তোমরা পিবি মানে কি এফ বি মানে কি না বুঝলে তো ভাই সমস্যা। এখন খেয়াল করো, পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা বাংলায় বলি বর্তমান মূল্য। এবার এফবি এর তোমার হচ্ছে ফুল মিনিংটা হচ্ছে ফিউচার ভ্যালু, যেটাকে আমরা বলি ভবিষ্যৎ মূল্য। এখন তুমি তোমার প্রশ্নের মধ্যে লেখা আছে চক্রবৃদ্ধি সংখ্যা বা সুদের হার। এখন চক্রবৃদ্ধি সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে, সুদের হারকে কি দিয়ে প্রকাশ করে, সেটা না জানলে তো তোমার হচ্ছে অঙ্কটা কমপ্লিট হচ্ছে না। এই জন্য হচ্ছে মনে রাখবা, সুদের হারকে আমরা সবসময় আই দিয়ে প্রকাশ করব এবং চক্রবৃদ্ধি সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করব। তোমরা যদি চক্রবৃদ্ধি সংখ্যাটা আর এই সূত্র 4টা যদি ভালো করে পারো, আশা করি তোমাদের হচ্ছে এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসলে সমাধান করা তোমাদের জন্য কঠিন হবে বলে আমি মনে করছি না, ঠিক আছে। তাহলে তোমরা ক্লাসটি দেখো, ক্লাসটি দেখলে আশা করি তোমরা হচ্ছে সমস্যায় পড়বে না। তাহলে তোমরা সবাই ক্লাসটি দেখে নিবে, দেখলে আশা করি উপকৃত হবে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।